যাচ্ছিলুম ডায়মন্ড হারবারের দিকে, আমি আর আমার বন্ধু অমল। পথের মাঝখানে গেল মোটরসাইকেল খারাপ হয়ে। সেখান থেকে ডায়মন্ড হারবার মাইল চারেকের বেশি হবে না। স্থির করলুম সাইকেল চালাতে না পারি, পদযুগলকে চালিয়ে এইটুকু পার হয়ে যাব। কিন্তু সেদিনকার যাত্রাটাই খারাপ ছিল। মাইলখানেক পথ এগিয়ে যেতে না যেতেই গোটা আকাশটা মেঘে মেঘে কালো হয়ে উঠল। চারিদিকে ঠান্ডা বাতাস ছুটোছুটি শুরু করলে। বুঝলুম বৃষ্টি আসতে আর দেরি নেই, অবিলম্বেই আত্মরক্ষা করা দরকার। কিন্তু পথের দুই দিকেই মাঠ করছে ধুধু, মাঝে মাঝে খাল, বিল, বড় গাছ আর ঝোপঝাপ। এখানে আশ্রয় মিলবে কোথায়? অমল একদিকে তীক্ষ্ণ দৃষ্টিপাত করে বললে, ওই বাঁশবাগানের ওপাশ থেকে একখানা বাড়ির মাথা দেখা যাচ্ছে না? আমি ভালো করে দেখে বললুম, বাড়ি বলেই তো মনে হচ্ছে। টপ করে আমার নাকের ডগায় পড়ল বৃষ্টির একটা মস্ত ফোঁটা। আমি বললুম, ছোট অমল, ছোট। এক ফোঁটা বৃষ্টি আমার নাসিকাকে সবেগে আক্রমণ করেছে। দুজনে প্রাণপণে ছুটতে আরম্ভ করলুম। বাঁশবাগান পেরিয়ে দেখলুম চারিদিকে পুরনো পাঁচিল দিয়ে একখানা মাঝারি দোতলা বাড়ি দাঁড়িয়ে আছে। বাড়ির ভিতরটা গোরস্থানের মতন স্তব্ধ এবং তার ফটকেও তালা লাগানো। এখন উপায়। এমন সময় বৃষ্টি নামলো, বেশ বড় বড় ফোঁটা। আমি তাড়াতাড়ি বললুম, যা থাকে কপালে পাঁচিল ডিঙিয়ে ভেতরে চলো। এ বাড়িতে কেউ নেই বলে বোধ হচ্ছে। অমল প্রতিবাদ করতে উদ্যত হলো, কিন্তু বৃষ্টির বিক্রম হঠাৎ আরও বেড়ে ওঠে তার প্রতিবাদের চেষ্টাকে একেবারে ব্যর্থ করে দিল। পাঁচিল ডিঙোতে দেরি হলো না। পাঁচিলের পরেই খানিকটা খোলা জমি, সেখানে আগে বোধহয় বাগানের বাহার ছিল, কিন্তু এখন আগাছা ছাড়া আর কিছুই নেই। সামনে একটা ছোট পুকুর, কিন্তু তার জলের ওপরে এমন ছিদ্রহীন পানার প্রলেপ যে পুকুরটাকে দেখাচ্ছে একটি সবুজ ক্ষেতের মতো। আমি যখন একতলা দালানে গিয়ে দাঁড়ালুম, তখন সারা আকাশ আচ্ছন্ন করে যেন বিশ্বব্যাপী জলপ্রপাত ঝরে পড়ছে এবং জলে ভিজতে ভিজতে বাতাস গাছপালার ভিতরে ঢুকে মহা হইচই লাগিয়ে দিয়েছে। এদিকে ওদিকে উঁকিঝুঁকি মেরে আমি বললুম, ওহে অমল, বাড়ির অবস্থা দেখে মনে হচ্ছে এখানে অনেক দিন কোনো মানুষ বাস করেনি। অমল বললে, তাহলে একটা ঘরের ভেতর গিয়ে দাঁড়ালেই তো হয়, এখানে জলের ছাট আসছে। আপত্তি নেই, কিন্তু দরজা খোলা পাবো কি? অমল এগিয়ে গিয়ে সামনের একটা দরজায় টোকা দিলে। দরজা ভিতর থেকে বন্ধ। তারপর সে অন্য দরজাগুলোতেও পরীক্ষা করে দেখলে সব দরজা ভিতর থেকে বন্ধ। আমি বললুম, এই দরজাগুলো ভিতর থেকে বন্ধ করে বাড়ির মালিক বোধ হয় পিছনের কোনো দরজা দিয়ে বেরিয়ে গেছে। কিন্তু এই বৃষ্টিতে বাড়ির পেছনে যাই কেমন করে? তাহলে এইখানেই আমাদের বিশ্রাম। পিছনে যাওয়ার জন্যে আমি স্নান করতে রাজি নই। হঠাৎ একটা কনকনে ঠান্ডা দমকা বাতাস সর্বাঙ্গ কাঁপিয়ে আমার পাশ দিয়ে চলে গেল এবং সঙ্গে সঙ্গে দড়াম করে একটা দরজা খোলার শব্দ হলো। চমকে ফিরে দেখি অমল সর্বপ্রথমে যে দরজায় ধাক্কা মেরেছিল সেটার বন্ধ নেই। অমল হতভম্বের মতো আমার মুখের পানে তাকালে। আমি হেসে বসলুম। অমন করে তাকিয়ে দেখছো কি? দরজাটা তুমি ভালো করে ঠেলে দেখোনি, এখন দমকা হাওয়ায় খুলে গেল। অমল মাথা চুলকাতে চুলকাতে বললে, আমাকে অবশ্য সেই কথা মানতেই হবে, আমি কিন্তু ভালো করেই ঠেলেছিলাম। পাগল নাকি?
তুমি কি বলতে চাও? ভূত এসে আমাদের দরজা খুলে দিলে? সে কথাই বা বলবার উপায় কই? আমরা তো ভূতেদের জন্য রাত্রিটা রিজার্ভ করে রেখেছি, কিন্তু এখন হচ্ছে বেলা 2টো। এ সময় কোনো অভদ্র ভূতও কোনো পোড়ো বাড়িতে অনধিকার প্রবেশ করতে চাইবে না। চলো ঘরের ভিতরে গিয়ে দাঁড়াই। ঘরের ভিতরে ঢুকলুম। চারিদিকে অযত্ন মলিনতার চিহ্ন। দেয়ালের চুন বালি খসে পড়েছে। কার্নিশের কোণে কোণে চামচিকেরা বাসা বেঁধেছে। মেঝের ওপরে বোধহয় 2 ইঞ্চি পুরো ধুলো জমে রয়েছে। একদিকে খান 2 কাঠের চেয়ার, আর একদিকে একখানা ইট। দূর থেকে অবাক হয়ে দেখলুম, এই ধুলো ও শ্রীহীনতার রাজ্যেও খাটের ওপরে যে বিছানা পাতা রয়েছে তা ধপধপ করছে সাদা। তাহলে এমন ঘরেও কেউ কি বাস করে? নিজের বিছানাটুকুই পরিষ্কার রেখে সে খুশি। এই বছরের পর বছর ধরে জমা ধুলো স্তূপ তার নজরেই পড়ে না। আশ্চর্য মানুষ তো। অমল কাঁপতে কাঁপতে বললে, বড্ড শীত করছে যে, কি ঠান্ডা ঘর, বাইরের চেয়েও ঠান্ডা। সত্যিই তাই। প্রত্যেকবার নিঃশ্বাস টানছি আর মনে হচ্ছে যেন খানিকটা করে অদৃশ্য বরফ আমার বুকের ভেতরে ঢুকে যাচ্ছে। এতটা অসম্ভব শীতের কারণ কি? একটা দরজা ছাড়া ঘরের আর সব দরজা জানলাই তো বন্ধ। ঘরটার যাই হোক স্যাঁতস্যাঁতে বলেও তো বোধ হচ্ছে না। তবু হঠাৎ আর একটা ব্যাপার আমার দৃষ্টি আকর্ষণ করলো। যে দরজাটা খোলা তার সামনে থেকে মেঝের ওপর দিয়ে এক ষাঁড় পায়ের দাগ চলে গিয়েছে খাটের দিকে। এই দৃশ্য তো এতক্ষণ চোখে পড়েনি। অমলকে ডেকে দাগগুলো দেখালুম। সে বললে, কেউ খালি পায়ে ধুলো মারিয়ে খাটে গিয়ে উঠেছিল। আমি মাথা নেড়ে বললুম, উঠেছিল নয় অমল, এখনই উঠেছে। তার মানে? দাগগুলো দেখে বুঝতে পারছো না? এগুলো হচ্ছে ভিজে পায়ের দাগ। ভালো করে লক্ষ্য করে দেখো, পায়ের জলে ধুলো এখনও ভিজে রয়েছে। কেউ একমাত্র বাইরের বৃষ্টি ছেড়ে আমাদের মতোই ঘরের ভিতরে ঢুকে এসেছে। তবে আমাদের পায়ে জুতো আছে, আর সে এসেছে খালি পায়ে। ঘরের চারিদিকে চোখ বুলিয়ে অমল বললে, কিন্তু সে কোথায়? সে কখন এলো? ঘরের আর সব দরজা বন্ধ। সে কখন ঘর থেকে বেরিয়ে গেল? অদৃশ্য মানুষ শোভা পায় H.G. ওয়েলসের উপন্যাসে। বাস্তব জীবনে সে হচ্ছে মস্ত বড় অর্থহীন কৌতুক। কিন্তু ঘরের ভিতরে কেউ যে এক্ষুনি ঢুকে আবার বেরিয়ে গিয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। যে এসেছিল সে চুরে যাক, কিন্তু আমি যে এ শীতে মলুম আর তো সইতে পারছি না। তার কথা কানে না তুলে আমি পায়ের দাগগুলো ধরে খাটের দিকে অগ্রসর হলুম। কিন্তু যতই এগিয়ে যাই না কেন শীত ততই বেড়ে ওঠে। খাটের পাশে গিয়ে দাঁড়ালুম। পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা, রোজ যেন খুব যত্ন করেই চাদর পাতা হয়। মাথার বালিশের মাঝখানটা বসে গিয়েছে, যেন কেউ একটু আগেই ওখানে মাথা রেখে শুয়েছিল। কেবল তাই নয়, বালিশের ওপরেও জলের দাগ, যেন এখানে কেউ ভিজে মাথা রেখেছিল। আর একটা আশ্চর্য ব্যাপার অনুভব করলুম। উনুনের কাছে গেলে যেমন আগুনের আঁচ পাওয়া যায়, এই বিছানার পাশে দাঁড়িয়ে তেমনই যেন শীতের আঁচ পাওয়া যাচ্ছে। হতে পারে এটা আমার মনের ভ্রম, কিন্তু এমন সত্যিকার ভ্রম আমার আর কখনো হয়নি। সেই দিনের আলোতেও আমার বুকের কাছটা ছমছম করতে লাগলো। ভয় পাওয়ার মতো বিশেষ কিছু দেখিনি বটে, কিন্তু কেবলই মনে হচ্ছে
পোড়ো বাড়ির এই স্তব্ধ ঘরের মধ্যে আমরা দুজন ছাড়া এমন এক তৃতীয় ব্যক্তির অস্তিত্ব আছে যে আমাদের মতো স্বাভাবিক নয়, যার কাছে আমাদের থাকা উচিত নয়। বিছানার ওপরে ঝুঁকে পড়ে ভিজে বালিশটা পরীক্ষা করতে লাগলুম, কিন্তু ও আবার কি? কান পেতে 2 মিনিট ধরে শুনলুম, তবু নিজের কানকে কিছুতেই বিশ্বাস করতে পারলুম না। অমল আমাকে ডাক দিয়ে বললে, ওহে, ওখানে এমন সঙের মতো দাঁড়িয়ে আছো কেন? চলো, এই বিচ্ছিরি ঘরটা ছেড়ে আবার বাইরে যাই, বৃষ্টি থেমে এসেছে। অমল, একবার এইখানে এসো তো। কেন? এখানে আবার নতুন কি আবিষ্কার করলে হে? ওরে বাবা, এখানটা যে আরও ঠান্ডা। হোক গে ঠান্ডা, কান পেতে শোনো দেখি, কিছু শুনতে পাচ্ছ? কি সর্বনাশ! কি শুনছো অমল? কার নিঃশ্বাসের শব্দ। না না, এ অসম্ভব, আমার শোনবার ভ্রম। ভ্রম নয় অমল, ভ্রম নয়। তুমিও শুনছ, আমিও শুনছি, আর নিঃশ্বাসের শব্দ এখনও হচ্ছে। অমল বিছানায় বালিশের ওপরে হাত বাড়ালে, কিন্তু তারপরেই ভয়ানক একটা আর্তনাদ করে বিদ্যুতের মতন হটে গেল। তারপরেই খাটখানা হঠাৎ মচমচ করে উঠল। কেউ যেন ধর্মর করে বিছানার উপরে উঠে বসল। অজানা একটা বিষম ভয়ে আমিও তাড়াতাড়ি পিছনে এসে থ হয়ে দাঁড়িয়ে পড়লুম, এবং তারপরেই মনে হলো একটা ঠান্ডা কনকনে দমকা হাওয়া যেন আমার পাশ দিয়ে হুশ করে চলে গেল ঘরের খোলা দরজাটার দিকে। প্রায় 5 মিনিট ধরে আমরা দুজনে সেই ঘরের ভিতরে আচ্ছন্ন আড়ষ্টের মতো দাঁড়িয়ে রইলুম। তারপর প্রথমে কথা কইলে অমল, বিবর্ণ মুখে থেমে থেমে বললে, বুঝতে পারছো, ঘরের ভেতরে আর একটুও ঠান্ডা নেই। না, নিঃশ্বাসের শব্দ আর শোনা যাচ্ছে না। কিন্তু অমল, বালিশের ওপরে হাত বাড়িয়েই তুমি আমার চেঁচিয়ে উঠলে কেন? বলছি, কিন্তু ভগবানের দোয়াই আগে এ ঘর থেকে বেরিয়ে এসো, নইলে আমি পাগল হয়ে যাব। বাইরে বেরিয়ে এলুম। বৃষ্টি তখন ধরে গিয়েছে। অমল বললে, আমার হাত বালিশ ছোঁয়নি, কিন্তু আমার হাত পড়ল গিয়ে ঠিক যেন একখানা ঠান্ডা কনকনে জলমাখা মরার মুখের উপরে। অবাক হয়ে ভাবতে লাগলুম, এসবে কি ভ্রম? আমাদের দেহ অনুভব করেছে প্রচণ্ড শীত, চোখ দেখেছে জলে ভেজা তাজা পায়ের দাগ, কান শুনেছে শ্বাস প্রশ্বাসের শব্দ, এবং অমলের হাত ছুঁয়েছে একখানা জলমাখা মরার মুখ। এসব কি কল্পনা? কাছে গ্রামে গিয়ে খোঁজখবর নিয়ে জানলুম, ওই বাড়িতে মানিকচন্দ্র বসু নামে এক ভদ্রলোক সপরিবারে বাস করতেন। 5 বছর আগে হঠাৎ কলেরা রোগে মানিকবাবুর মৃত্যু হয়। স্বামীর শোক সইতে না পেরে মানিকবাবুর স্ত্রীও খিড়কির পুকুরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। তারপর থেকেই ও বাড়িতে আর কেউ বাস করতে পারে না। সমাপ্ত।